বেলা হাতের কাপড় বিছানায় ফেলে এক প্রকার দৌড়ে বাহিরে চলে যায়। বেলা বাইরে গেটে এসে এদিক ওদিকে উকি দিতেই দেখতে পায় হাতের ডান পাশে একজন দাঁড়িয়ে আছে। ফোনের স্ক্রিনে নজর তার, মুখে ফোনের আলো পড়ায় আবছা আবছা দেখা যাচ্ছে। বেলা ধীরে ধীরে বের হয়ে আসে, নির্জীব গলায় ডাকে, ভাইয়া। লোকটা ফিরে তাকায় বেলার দিকে। বেলাকে আসতে দেখে সে নিজেও বেলার দিকে এগিয়ে যায়। বেলার সামনে গিয়ে দাঁড়ায়, ফোনটা পকেটে রাখতে রাখতে বলে, ফোন করছিলাম অনেকক্ষণ ধরেই, কোথায় ছিলে তুমি? বেলা আমতা আমতা করে বলে, ভাইয়া ফোন চার্জে বসানো, সাইলেন্ট করা আছে, ফোন আসছে বুঝতে পারিনি। আচ্ছা, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ হচ্ছে, তুমি এসো, ভেতরে এসো, অনেক কথা তোমাকে বলার আছে। কত কথা জমে জমে পাহাড় তৈরি হয়েছে। হ্যাঁ চলো চলো, সব শুনবো। তোমার ভাই, আমি ওয়াহাজ চলে এসেছি। আল্লাহ আমাকে তোমার জন্য পাঠিয়েছেন। বেলা তার ভাইকে ভেতরে নিয়ে যাওয়ার সময় আশেপাশে তাকিয়ে দেখে আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। বাড়ির বাহিরে বড় উঠোনটায় তালাকের ব্যবস্থা করা হবে, বাসার জায়গা ঠিক করা হচ্ছে। বেলা তার ভাইকে নিয়ে ভেতরে চলে যায়। বেলা নিজের ঘরে যাওয়ার সময় রিমির ঘরের দিকে তাকায়। জানালা খোলা, স্পষ্ট দেখা যাচ্ছে ধ্রুব তার নতুন বউ পাশাপাশি কাছাকাছি বসে আছে। সামনের চেয়ারটায় জাহিদা বেগম বসে আছে, তার পাশেই দাঁড়িয়ে আছে রিমি। সবাইকে একসাথে দেখে আরও একবার আহত হয় বেলা। এতগুলো টাকা জোগাড় করলে কিভাবে? ব্যাংক তো বন্ধ ছিল, তাই না? জাহিদা বেগম প্রশ্নের উত্তরে ধ্রুব বলে, সব কিছুর ব্যবস্থা করা ছিল। আমি আগেই বুঝেছিলাম বেলা এমন কিছু করবে। টাকা হিসেব করে ব্যাংক থেকে তুলে একজনের কাছে রেখেছিলাম, সেই টাকা দিয়েছে। এতগুলো টাকা দিতে হচ্ছে, আমার গা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। টাকা যেন ফেরত না দিতে হয়, তাই এতগুলো বছর কি ভালো ব্যবহারটাই না আমি করলাম। ভেবেছিলাম বলবো ওই টাকার কথা ভুলে যেতে, ওটা যৌতুক। এমন কাজ করে বসলি যে ওই টাকাগুলোর সাথে কাবিনের টাকাটাও দিতে হচ্ছে। এতগুলো টাকা অন্য কাউকে দিতে হবে ভাবলেই জ্বর জ্বর লাগতেছে। ধ্রুব মাঝে দিকে তাকিয়ে বলে ওঠে, টাকা যেহেতু নিয়েছো দিতে তো হবেই। পাশে থেকে রিমি বলে ওঠে, আচ্ছা ভাইয়া, তুমি যদি ডিভোর্স না দিয়ে ওকে ডিভোর্স দেওয়ার বাধ্য করো, তাহলে তো অন্তত কাবিনের টাকা দিতে হবে না। লিলি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, রিমি ঠিক বলেছে, এরকম করা যায় না। জাহিদা বেগম ভাবুক দৃষ্টি দিকে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব কি বলবে সেটা শোনার অপেক্ষায় সবাই তার দিকে তাকায়। ধ্রুব বলে, তাহলে ওর এখানে থাকতে হবে। ও যা আবদার করবে সেগুলো কিন্তু মানতে হবে। ধীরে ধীরে ওকে বাধ্য করতে হবে তালাকের জন্য। রাজি আছে? লিলি চকিতে বলে ওঠে, 12 লাখ দিতে পারলে 7 লাখও পারবে। প্রয়োজনে দুজন আবার বিদেশে যাব, আমি সতীনের ঘর করতে পারবো না। জাহিদা বেগম সবকিছু চুপ থেকে বলেন, ধ্রুব, তোর বড় বউ কিসের চাকরি করত তুই কিছু জানিস? আমি তো অশিক্ষিত, এসব বুঝি না। জানি না, মাথা ঘামায়নি এত। এটা কোনো কথা? বউ কিসের চাকরি করে আর তুই জানিস না? বাদ দাও আম্মা, এসব এখন আর এসব জেনে কি করবে। একদিন শুধু এতটুকু বলেছি যে এই চাকরি তাকে অনেক দূর নিয়ে যাবে, সে সফল হবে। এসব ধ্রুব থেমে রিমির দিকে তাকিয়ে বলে, বেলার ঘরে জাওয়াতকে পাঠিয়েছিল। রিমি, তুই পাঠিয়েছিলি? রিমি ধ্রুবর দিকে আহত দৃষ্টিতে তাকায়। লিলি আর জাহিদা বেগম চুপচাপ রিমির দিকে তাকিয়ে আছে। রিমি বলে, হ্যাঁ ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। ধ্রুব বাসা থেকে উঠে দাঁড়ায়, ফোনটা নিয়ে বাহিরে যেতে যেতে বলে, দেখ তোকে আবার কি করে। তোদের কি মনে হয় ওই দুটা থাপ্পড়ই শেষ হয়ে গেছে সব কিছু? আমার তো মনে হচ্ছে কিছু তো এখনো বাকি। আমি বলেছিলাম টাকার জোগাড় করা আছে, শুধু নিয়ে আসার অপেক্ষা। আমাকে না জানিয়ে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছিস, এবার বুঝবি। ধ্রুব বাইরে বের হয়ে যায়। রিমি অসহায়ের মতো মা জাহিদা বেগম এবং নতুনভাবে লিলির দিকে তাকায়। চোখে তার গাঢ় ভয়।
কি হবে এবার? আরো কিছু হওয়া বাকি? ভাইয়া একটু জড়িয়ে ধরি। কতদিন তোমাকে ছুঁয়ে দেখি না আমি। আমার খুব কান্না পাচ্ছে জানো। চারদিক থেকে আমাকে আঘাত করছে ওরা। জানো, আমি একটু ভেঙে পড়িনি, তবে মাঝে মাঝে একটু বেশি কষ্ট পেলে কান্না গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। ওদের সবাইকে একসাথে দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার। ভাইয়া, এই সংসারটা সকাল পর্যন্ত আমার ছিল, এখন এখন আমি সব হারিয়ে নিঃস্ব। বেলার মুখে থেকে সব কথা শুনে ওয়াহাজ আর এক মুহূর্তে বোনের কাছ থেকে দূরে সরে থাকতে পারল না। পৃথিবীতে যে নিজের বলতে এই বোনটাই আছে। বোনটা ছাড়া সব কিছুই যে রঙিন ফানুস। ওয়াহাজ বোনের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, দুই হাত বাড়িয়ে দিয়ে বলে, ভাইয়াকে জড়িয়ে ধরে কি কষ্ট একটু কমবে? আমাকে জড়িয়ে ধরলে আমার বোনের যদি কষ্ট কমে, তাহলে আমি আমার বোনকে আমার বুক থেকে মাথাটা তুলতেই দেব না। বেলা আর দেরি না করে ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। কান্না করতে করতেই বলে, নারী হয়ে শুধু নিজের পুরুষকেই চিনতে পারলাম না। নিজের পুরুষ, নিজের মানুষগুলো গিরগিটির মতো রং পাল্টায় সুযোগ পেলেই। তাছাড়া কে কোন নজরে নারীর দিকে তাকালো সেটাও নারী একবার দেখেই বুঝতে পারে। আমি এই বাড়িতে কারোর চোখে আমার জন্য ভালোবাসা দেখছি না। সবাই এখন স্বার্থন্ধ। ওয়াহাজ বেলার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার আর কোনো নিজের মানুষ থাকতে হবে না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে প্রয়োজন নেই তোমার। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার দেখাশোনা করতেই। আপাতত তুমি এই সম্পর্ক থেকে বের হবে, আর কোনো সম্পর্ক যেন তোমার আকর্ষণ না করে সেই বিষয়টা আগলে রাখবে। তোমার ভুলে গেলে চলবে না, তুমি ওয়াজিহা, তোমার দায়িত্ব অনেক। আর এখন থেকে বেলার অস্তিত্ব মুছে ফেলে ওয়াজিহা হয়ে উঠতে হবে। বেলা তার ভাইয়ের থেকে আলাদা হয়ে সোজা হয়ে দাঁড়ায়, চোখ মুছতে মুছতে বলে, আমি আর কোনো কিছুতে জড়াবো না ভাইয়া। আমার এই দুনিয়াটাই অসহ্য লাগছে। আমি তাইমুম স্যারকে বলে দিব আমি আর জব করব না। ওয়াহাজ বেলাকে হাত ধরে টানতে টানতে বিছানায় বসায়। বেলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, এত কিছুর পর এভাবে ঠকে গিয়ে একবারও মনে হচ্ছে না এসব বন্ধ করা উচিত? আমার থেকে শিক্ষা হয়নি? আমাদের শৈশব নষ্ট হয়েছে ওয়াজিহা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে সফল করতেই আমি তোমার কোনো না শুনবো না ওয়াজিহা। ভাইয়া, আর কোনো কথা না। তুমি তৈরি আমার সাথে যাওয়ার জন্য? আসার সময় বাইরের মানুষ দাঁড়িয়েছিল। এখানকার পাঠ চুকিয়ে চলে তো যেতেই হবে ভাইয়া। যেখানে আমি এখন অপশন, সেখানে একটা রাতও না। দুই ভাই বোনের কথা চলছিল, এমন সময় দরজার বাইরে কয়েকজনের গলা শুনতে পায় বেলা। দরজা হাট করে খুলে প্রায় 25 বছর বয়সী এক মেয়ে কান্না করতে করতে ঘরে প্রবেশ করে। পরনে পুরাতন শাড়ি, আঁচলে কিছু অংশ মাথায়, তবুও সেটা কিছুক্ষণের মধ্যেই হয়তো পড়ে যাবে। মেয়েটার সাথে সাথে কয়েকজন ঘরের মধ্যে ঢুকে পড়ে। মেয়েটির চোখে পানি মুছে বেলাকে উদ্দেশ্য করে বলে, ভাবি, দয়া করো, আমার স্বামীকে বাঁচাও, উনাকে পুলিশ নিয়ে যাচ্ছে। ওয়াহাজ মেয়েটার কান্না দেখে বেলাকে বলে ওঠে, কি হয়েছে ওয়াজিহা? উনি কে? তুমি ওনার স্বামীকে বাঁচাবে মানে? বেলা কিছু বলছে না। সে যা সঠিক মনে করেছিল সেটাই করেছে। এত বড় অন্যায়ের পর পুলিশের হাতে না দেওয়া তখন বোকামি মনে হয়েছিল। বেলাকে চুপ থাকতে দেখে ওয়াহাজ সামনে দাঁড়ানো মেয়েটাকে জিজ্ঞেস করে। কি হয়েছে বলুন তো? মেয়েটার নাক টেনে ওয়াহাজের দিকে তাকায়, বলে, আমার স্বামী জাওয়াদ ভাবির কাছে এসেছিল। ভাবি ভুল বুঝে নাকি ওকে মারধর করেছে, আবার পুলিশকেও বলেছে। পুলিশ কিছুক্ষণ আগে বাড়িতে এসে ওনাকে নিয়ে গেল। উনি অসুস্থ হয়ে গেছে, তাও নিয়ে গেল। বেলা এবার বলে ওঠে, আমার যেটা সঠিক মনে হয়েছে সেটা আমি করেছি। আজ আমি নরম হলে আমার কি অবস্থা হতো সেটা একবারও ভেবে দেখেছেন? আমি মেয়ে মানুষ বলে কি হাতের পুতুল ভাববে নাকি? আর আপনি কেমন স্ত্রী বলুন তো? আপনার স্বামী অন্য নারীর ঘরে ঢুকেছিল তার সর্বনাশ করতে, সেই নারী যখন তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, এখন এসছেন তাকে বাঁচাতে? ওয়াহাজ বেলার কথা শুনে চকিতে বলে ওঠে। তুমি তার বিরুদ্ধে পুলিশকে জানিয়েছো? বেলা নম্র স্বরে বলে,
হ্যাঁ ভাইয়া, আমি আমার সাথে হওয়া অন্যায়ের মাফ কিছুতেই করব না, আপোষ কিছুতেই করব না। আমার দিকে ইট ছুড়লে পাটকেল খেতেই হবে। ওয়াহাজ অদ্ভুত আওয়াজ করে সহাস্য বলে ওঠে। গুড।